অসুস্থ লাজুকে দেখে সব সত্যি জেনে গেল অনুভব। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে লাজু আর একটা সুযোগ পেয়েছে পরীক্ষা দেওয়ার, আর সেই জন্য নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে শুরু করে লাজু। এরপর ঠিক সেই মুহূর্ত চলে এসেছে যখন লাজুকে পরীক্ষা দিতে যেতে হবে। লাজুর শরীরটা এখনো পর্যন্ত ভালো নেই, তবুও লাজু চেষ্টা চালাচ্ছে যাতে সে পরীক্ষাটা খুব ভালোভাবে দিতে পারে। যথারীতি সুদেবের সাথে চলে গেছে পরীক্ষা দিতে। এরপরেই লাজুর বন্ধু বান্ধবীরা লাজুকে দেখে বলে, কতদিন বাদে তোকে দেখলাম রে লাজবন্তী, তোকে দেখে খুব ভালো লাগছে, কিন্তু দেখে মনে হচ্ছে তুই এখনো অসুস্থ। হ্যাঁ রে, পরীক্ষাটা দিতে পারবি তো? তখনই লাজু বলে, আমি ফুল দমে চেষ্টা করব পরীক্ষাটা ঠিকঠাক দেওয়ার। এর মধ্যেই সুদেবের সাথে কথা বলতে থাকে লাজু আর বলে, কোনো একটা জায়গায় ছাওয়া দেখে অপেক্ষা করো, পরীক্ষা হতেই আমি বেরিয়ে আসব, 4 ঘন্টা মতন সময় লাগবে। সুদেব বলে, কি 4 ঘন্টা? অসম্ভব, 2 ঘন্টা পর আমার ট্রেন আছে, আর আমি 2 ঘন্টার পরেই বেরিয়ে যাব। তোর 2 ঘন্টার মধ্যে যেটুকু লেখা হয় তুই লিখে বেরিয়ে আসবি। লাজু বলে, সেটা তো সম্ভব নয়, আমি 4 ঘন্টা পরেই বেরোবো। তোমার যদি অসুবিধা হয় তাহলে তুমি ট্রেন ধরে বাড়ি চলে যেও, কিন্তু আমি কোনোভাবেই আগে বেরোবো না। শুনে তো সুদেব রেগে যায়, আর এরপর লাজু পরীক্ষা দিতে চলে যাচ্ছে ভেতরে। ঠিক সেই মুহূর্তে অনুভবের সাথে ফোনে কথা বলতে থাকে লাজু আর বলে, অনুভব তোমাকে যে একটা কংগ্রাচুলেশনস করব সেটারও সময় পাইনি, তবে তোমাকে আমি অল দ্য বেস্ট বলছি, কারণ তোমার জীবনে এটা অনেক বড় একটা পরীক্ষা। তুমি আবার একটা সুযোগ পেয়েছো লাজু, তাই কোনোভাবেই হাল ছাড়বে না, একদম নিজের বেস্ট লেভেল দিয়ে তুমি লিখবে। লাজু বলে, ধন্যবাদ, আর আমার জন্য তোমাকে অনেক বাজে বাজে কথা শুনতে হয়েছে, পারলে আমাকে ক্ষমা করে দিও। তখন অনুভব বলে, শোনো, তুমি এখন এসব নিয়ে ভাবনা চিন্তা করা বন্ধ করো, মন দিয়ে পরীক্ষাটা দাও। আমি জানি তুমি পরীক্ষা দিতে পারবে, ভালোভাবেই পরীক্ষাটা হবে তোমার, তুমি পরীক্ষাটা দাও, আর আমি তোমার সাথে দেখা করতে আসবো। এই বলেই ফোনটা কেটে দেয়, আর লাজু ভেতরে ঢুকে গিয়ে পরীক্ষা দিতে শুরু করে দেয়। সুদেব ভাবে, যেই লাজু কলকাতায় পা দেয় অমনি যেন ওর সাহস অনেক গুণ বেড়ে যায়। কি যে করে এই মেয়েটা বুঝে উঠতে পারি না। তার মধ্যেই ফোন করেছে বনলতা। বনলতার ফোন ধরেই সুদেব বলে, কি হয়েছেটা কি? হ্যাঁ, বারবার তুমি ফোন করে এরকমভাবে ডিস্টার্ব করো কেন গো টিচার দিদি? তখন বনলতা বলে, তুমি এখন কোথায়? সুদেব বলে, এই তো আমি স্টেশনের দিকে যাচ্ছি, লাজু এখন পরীক্ষা দিচ্ছে। আর তখনই বনলতা বলে, তুমি লাজুকে নিয়ে যাবে না? বনলতার কথা শুনে সুদেব বলে, না, আমার 2 ঘন্টা পরে ট্রেন আছে, আমি লাজুকে বলেছিলাম 2 ঘন্টার মধ্যে যেটুকু লেখা হয় লিখে বেরিয়ে আসতে। ও তখন বলল বেরিয়ে আসতে পারবে না, তাই আমি 2 ঘন্টার মধ্যে চলে যাচ্ছি। বনলতা বলে, তুমি এরকম অন্যায় আবদারি বা করবে কেন? 4 ঘন্টার বদলে 2 ঘন্টা লিখবে, সেটা হয় কখনো? শোনো, তুমি কিন্তু নিজের বউকে এইভাবে হাতছাড়া করতে পারো না সুদেব। সুদেব বলে, টিচার দিদি, আমার বউ ছোট, কিন্তু তোমার বর সে তো বড়, তুমি তাহলে তাকে আগলে রাখতে পারো না কেন? তুমি তাকে নিজের কাছে আটকে রাখো না, দেখি তারপর সে কিভাবে অন্য মেয়ের কাছে যায়। আর লাজু, সে তো ছোট, তাকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তুমিও তোমার বরকে তোমার কাছে বেঁধে রাখো, না হলে আমি বা কি করব? বারবার ফোন করে আমাকে বিরক্ত করবে না তো? আর আমি এসবের কিছু জানি না। এই বলেই ফোনটা কেটে দেয় সুদেব। তখনই বনলতা ভাবে, বাপরে, এই ছেলেটার এত পরিবর্তন হয়ে গেল কবে? বউকে তো এত ভালোবাসতো, সারাক্ষণ শুধু বউ বউ করে বেড়াতো, আর এখন কি না উল্টো সুরে গান গাইছে? না, ব্যাপারটা মোটেই সুবিধার লাগছে না। একবার যদি জানতে পেরে যায় অনুভব যে লাজু এখানে একা রয়েছে, ও ঠিক আবারও এই বাড়িতে লাজুকে ফিরিয়ে আনতে চাইবে। এরপরে বনলতা ফোন করতে শুরু করে অনুভবকে। অনুভব প্রথমবার ফোন না ধরলেও পরের বার ফোনটা ধরে আর বলে, কি হয়েছেটা কি? হ্যাঁ, তুমি এরকমভাবে ফোন করছো কেন? বনলতা বলে, তুমি কি একবার আসতে পারবে? এরপরেই অনুভব বুঝে গেছে ইচ্ছে করে আটকে রাখতে চাইছে বনলতা, তাই অনুভব বলে দেয়, আমার পক্ষে এখন কোথাও যাওয়া সম্ভব নয়, তোমার যদি খুব এমার্জেন্সি কিছু থাকে তুমি তোমার মাকে ডেকে নাও, দুজন মিলে বেরিয়ে করে আসো, যা যা ইচ্ছে করে, কিন্তু আমি এখন যাব না। এই বলেই ফোনটা কেটে দেয়। তখনই বনলতা বুঝতে পারে, হয়ে গেল, অনুভব তার মানে লাজুর কলেজে যাবে, গিয়ে লাজুর সাথে ঠিক কথা বলবে। ওদের দুজনকে যদি আলাদা করা যেত তাহলে সব থেকে ভালো হতো। এরপরই লাজু পরীক্ষা দিতে শুরু করে দেয়। তখনই ম্যাডাম বলে,
তুমি পারবে তো লাজবন্তী? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুবই অসুস্থ। তখন লাজবন্তী বলে, পারবো, আমাকে যে পারতেই হবে, কোনো কিছুই থেমে থাকবে না, কিন্তু আমাকে পারতে হবে। এরপর লাজু বারবার ভগবানের নাম করে লিখতে শুরু করে, আর কিছুক্ষণ পরেই লাজুর লেখা হয়ে যায়। লাজুর পরীক্ষাটা খুব ভালোই হয়। এরপর ম্যাডাম বলে, পরীক্ষা হয়ে গেছে, দাও খাতাটা আমার কাছে দাও। এরপরে লাজু হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়। ম্যাডাম তখন চিৎকার করে ওঠে আর বলে, লাজু। এরপর লাজুকে হসপিটালে ভর্তি করে দেয় আর ফোন করে অনুভবকে, বলে যে লাজবন্তী অবস্থা ভালো না, ওকে আমরা হসপিটালে ভর্তি করেছি, আপনি তাড়াতাড়ি চলে আসুন। অনুভব এসে বলে, কি হয়েছে, ও ঠিক আছে তো? তখনই ডাক্তার বলে, এখন তো আপাতত ঠিক আছে, কিন্তু অবস্থা খুব একটা ভালো নয়। এই রকম ভাবে যদি প্রেশার নিতে থাকে তাহলে কিন্তু একটা সময় অবস্থা খারাপ হয়ে যাবে। এরপরে লাজুর জ্ঞান ফিরে আসে আর বলে, আমি ঠিক আছি, আমাকে নিয়ে এত ভয় পেতে হবে না। তখন সে ডাক্তার বলে, শোনো, তোমার তো এখন বয়স, তুমি অনেক কিছুই বলতে পারো, করতে পারো, কিন্তু একটা কথা মনে রাখবে, সময় বিশেষের সিদ্ধান্ত নেওয়া উচিত, বুঝতে পারলে? তুমি এখন বিশ্রাম নাও, আর এখন এত তাড়াতাড়ি ছটপট করো না, বিশ্রাম নিয়ে দেখো সব ঠিক হয়ে যাবে। তারপরেই তুমি পরীক্ষাটা দিতে আসতে পারলেই ভালো হতো। তোমার শরীরটা যে কতটা দুর্বল সেটা বোঝা যাচ্ছে। এরপর অনুভব এসে লাজুকে দেখে, কারণ অনুভবকে ফোন করা হয়েছিল, বলা হয়েছিল লাজুর অবস্থা ভালো না, তাই অনুভব ছুটে এসেছে আর বলে, লাজু তুমি ঠিক আছো তো? লাজু বলে, আমি তো ঠিক আছি, আর কোনো অসুবিধা হচ্ছে না। প্রিন্সিপাল ম্যাডাম বলে, আসলে লাজবন্তীর মতন স্টুডেন্টরা যেই কলেজেই থাকুক না কেন, সেই কলেজ একেবারে আলো করে রাখবে। লাজবন্তী খুবই ভালো পড়াশোনায়, আমরা জানি যে ও একটা কিছু করে দেখাবেই, ওর প্রতি ভরসার বিশ্বাস আছে, কিন্তু এটাও তো ঠিক, সবসময় সব মেয়েদেরকে দশভুজা হলে মানায় না। লাজু, তুমি কিন্তু একজন ভালো হবু ডাক্তার, তুমি এইদিকেই ফোকাস করো না, তুমি কেন বাড়ির আদার্স কাজ নিয়ে ভাবতে যাচ্ছ? এরপরই লাজু বলে, আমি ঠিক আছি ম্যাডাম, আমার কোনো ক্ষতি হয়নি, আমি একদম ঠিক আছি। কিন্তু বুঝতে পারে অনুভব যে এই সব কিছুর জন্য দায়ী ওই সুদেব। এরপরেই লাজুকে ছেড়ে দেয়, গাড়িতে করে লাজুকে বাড়িতে পৌঁছে দিতে চাইছে সুদেব, গ্রামের বাড়িতে। এরপর লাজু বলে, আমাকে স্টেশনের কাছে ছেড়ে দাও, আমি হেঁটেই চলে যেতে পারবো। কিন্তু তখন অনুভব বলে, তোমার যে শরীরের অবস্থা, এখন যদি আমি তোমাকে ছেড়ে দিই তাহলে যথারীতি তুমি পড়ে যাবে। আর শোনো, আমি না কাউকে ভয় পাই না, যা হচ্ছে ভালোই হচ্ছে, তোমাকে আমি দিয়ে আসি, তারপরেই বাকি সবার কথা আমি শুনবো। এর মধ্যেই লাজু বুঝতে পারে অনুভব যদি আজকে বাড়িতে যায় তাহলে একটা কেলেঙ্কারি কাণ্ড হবেই হবে, কিন্তু সেটা তো আর অনুভবকে বুঝিয়ে বলতে পারছিল না। এরপর লাজু চলে যায় আর তখন অনুভবকে নিয়ে যায় আর বুঝতে পারে একটা গন্ডগোল হতে চলেছে।